নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। এই নিয়েই আমাদের এই বিশেষ অনুষ্ঠান। আমি মিহিকা রয়েছি আপনাদের সঙ্গে, আর আজকে আমরা চলে এসেছি একাডেমি অফ ফাইন আর্টসের নর্থ গ্যালারিতে। চলছে হুগলি চুঁচুড়া আর্ট ফোরামের এক্সিবিশনে অংশগ্রহণ করেছেন 28 জন শিল্পী। তাদের মধ্যেই কয়েকজনকে আজকে আমরা আমাদের সাথে পেয়ে গেছি, তাদের থেকে এবার তাদের গল্প শুনবো। সবার আগে আমরা পেয়ে গেছি ফোরামের সেক্রেটারি ইন্দ্রজিৎ ব্যানার্জিকে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, আগে একটু যদি দর্শকদের আপনাদের আর্ট ফোরাম সম্পর্কে বলে দেন। হুগলি চিনসুরা আর্ট ফোরাম মূলত হুগলি চিনসুরা মিউনিসিপ্যাল এরিয়ার মধ্যে যে সমস্ত শিল্পীরা আছেন তাদের নিয়ে তৈরি। এই মুহূর্তে 28 জন শিল্পী আমরা একসঙ্গে কাজ করি। 21 বছর হয়ে গেল এই সংস্থাটি, রেজিস্টার্ড ফোরাম। আমাদের সারা বছর অন্তত 1-2 মাস অন্তর অন্তর কোনো না কোনো এই শিল্প সচেতনতার ওপরে কিছু না কিছু অনুষ্ঠান থাকেই। তার মধ্যে এক্সিবিশন হতে পারে, সেমিনার হতে পারে, আলোচনা হতে পারে, বিভিন্ন ধরনের ওয়ার্কশপ হতে পারে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম। এবং আমরা একটা বড় প্রোগ্রাম করি, যেটা 25শে ডিসেম্বর পার্টিকুলার ওই ডেটেই প্রত্যেক বছর। সেটা হচ্ছে চুঁচুড়া মাঠে, আপনারা হয়তো নাম শুনে থাকবেন, কুটির মাঠে। ওখানে একদিনের একটা মেলা, আপনারা জানেন ব্যাঙ্গালোরে একটা একদিনের মেলা হয়, কিছুটা ওই জায়গা থেকেই আমরা অনুপ্রাণিত হয়ে আমরা আমাদের ওখানে ওই একদিনের মেলা শুরু করেছি। 4th বর্ষ পার হয়ে গেল। ভালো রেসপন্স, অন্তত লোকালে আমরা ভালোই রেসপন্স পাচ্ছি, বিক্রিও ভালোই। এই মোটামুটি আপাতত 28 জন বললামই, 28 জন শিল্পীরা আমরা কাজ করি। বেশিরভাগই কলেজ পাস করা শিল্পী, তার মধ্যেও কিছু সেলফ টট আছেন, অনেকেই সেলফ টট আছেন, বেশ কিছু আছেন। তাদের কাজ নিয়েই আমাদের এটা এক্সিবিশন। প্রত্যেক বছর একাডেমিতেই, মূলত আমরা কলকাতায় এক্সিবিশন করলে একাডেমিতেই করে থাকি, এবছরও তাই। আচ্ছা, এই এক্সিবিশনের কোনো পার্টিকুলার জনার বা পার্টিকুলার কোনো সাবজেক্টের ব্যাপার কি আছে? না, আমরা রাখি না, কারণ প্রত্যেক শিল্পীর একটা নিজস্বতা থাকে। তার ইচ্ছে মতন ছবি আঁকা। কোথাও যেন এক বছর আমরা সাইজটা মেপে দিয়েছিলাম, কিন্তু সেক্ষেত্রেও দেখেছিলাম অনেক শিল্পীর অসুবিধা হয়। প্লাস এক ধরনের কিছু ওই বাচ্চা ছেলে মেয়েদের বসে আঁকো প্রতিযোগিতার ছবি যেমন ঝোলানো হয় না একটা মিনিমাম কাগজ শিটে করে, তো সেই রকম দেখতে লাগে, যার জন্য আমরা ওই দিকে কোনো রকম করি না। যার যেরকম ইচ্ছে সেইভাবে ছবি আঁকতে পারে। আচ্ছা, ফোরামের গল্প অনেকখানি শুনলাম, এবার একটু স্যারের নিজের গল্প শুনি। এই ছবি আঁকার হাতে খড়িটা কীভাবে? আমি অনেক ছোটোবেলা থেকেই ছবি আঁকার দিকে একটু মন ছিল। ওই স্কুলে কম্পিটিশানে যাওয়া বা এই ধরনের যে সমস্ত ছোটোখাটো পাড়াঘরে কম্পিটিশান হয় সে সমস্ত যাওয়া এবং পুরস্কার পাওয়া, আস্তে আস্তে সেইগুলো আমি দুটো জিনিস করতাম। আর একটা কিছু ওই ক্লে মডেলিং বলে তো করতাম না, ঠাকুর তৈরি করতাম তখন। তো ওই বাড়ির পুজোর, সরস্বতী পুজোর পরবর্তীকালে সরস্বতী ঠাকুর করা, কখনো কালী ঠাকুর করা, এই সমস্ত করতাম। আস্তে আস্তে পড়াশোনা করতে করতে ক্লাস 12 পাস করার পরে কারুর দ্বারা অনুপ্রাণিত হয়ে আমি একটু ওই আর্ট কলেজে পড়বো এই ইচ্ছেটা হয়েছিল। অ্যাকচুয়ালি আমার বাড়ির সকলেই একটু শিল্প, আমার মাও শিল্পী, মানে যদিও উনি নৃত্যশিল্পী। আমার স্ত্রী আমারই কলেজেরই, আমারই ইয়ারের ব্যাচমেট আর কি, তো উনি আজকে আসেননি। তো যাই হোক, তো সবাই মোটামুটি শিল্পচর্চায় আছেন। যাই হোক, এই করতে করতে আমার কলেজে পড়া, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে আমি পাশ করেছি 90 সালে। তারপর ছবি আঁকা, আমি তো মূলত কমার্শিয়াল নিয়ে পাশ করেছিলাম। একটা ছোটোখাটো অ্যাড এজেন্সিও আমার ছিল, কিন্তু কলকাতা শহরে অ্যাড এজেন্সি নিয়ে টিকে থাকা একটু অসুবিধা হচ্ছিলো বলে আমি পরবর্তীকালে ইন্টেরিয়ার ডেকোরেশনে, ডিজাইনিংয়ের ওপরে কাজ করি। আর ছবি আঁকাটা আমার আছেই, প্রথম থেকেই আমি ছবিটা আঁকি। পার্টিকুলার কোন ধরনের মিডিয়াম বা কোন জনারের কাজগুলো করে? এই মুহূর্তে আমি অ্যাক্রিলিক অন ক্যানভাস কিছুটা, তারপরে হয়তো অয়েল টাচ করতে হয়, তো সেক্ষেত্রে ওটা করে থাকি। বেশ, অনেকখানি গল্প শুনলাম ছবি নিয়ে। শেষ প্রশ্নটা যেটা করব, এই ফোরামের নেক্সট প্রোগ্রামের প্ল্যান?
আমাদের নেক্সট প্রোগ্রাম ওই যে আপনাকে একটু আগে বললাম 25শে ডিসেম্বর চুঁচড়ো মাঠে একটা প্রোগ্রাম হয়, মেলা, একদিনের মেলা। সেখানে বিভিন্ন বিভিন্ন শিল্পীরা আসেন, তাদের কাজ নিয়ে তারা ওখানে ছবি বিক্রি করেন। তার থেকে আমাদের কোনো কমিশন বা কিছু প্রশ্ন থাকে না। একদিনের মেলা হয়, বিক্রি হয়, তারা আবার বাড়ি ফিরে যান। অনেক ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ ধরে কথা বললাম শিল্পী ইন্দ্রজিৎ ব্যানার্জির সাথে, এই ফোরামের সেক্রেটারি। এবার চলুন ফোরামের আরও যে শিল্পীরা আজকে উপস্থিত রয়েছেন তাদের সাথে একে একে কথা বলে নেব। আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি এই গ্রুপের অন্যতম একজন সিনিয়র সদস্য এবং বিশিষ্ট শিল্পী সরোজ মল্লিককে। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, এই ফোরামের সাথে সম্পর্ক কতদিন? 15 বছর। কেমন লাগে এখানে এত বয়সের শিল্পীদের সাথে কাজ করতে? সবাই মিলে আমরা খুব আনন্দ করি। এটা প্রত্যেক বছর এই দিনেই হয়, যেদিন দিন পাই এখান থেকে সেদিনকে আমরা সব একসঙ্গে জড়ো হয়ে ছবি আনা, ছবি নিয়ে যাওয়া, একসঙ্গে খুব আনন্দ। এই 7 দিনে আমরা খুব আনন্দ করতে পারি, যোগাযোগ হয়। বেশ পার্টিকুলার আপনার, এবার একটু আপনাকে নিয়ে প্রশ্ন করি যে আপনার পার্টিকুলার কোন ধরনের কাজ করে? প্রাকৃতিক দৃশ্য নিয়ে ছবি আঁকতে ভালোবাসি, নেচার যেটা বলে, আর খুব একটা হয়ে ওঠে না, এইগুলো নিয়েই হয়ে যায় আর কি। বেশ অনেক দিন ধরে তো আপনি এই জগতের সঙ্গে যুক্ত। কলকাতা শহরে এই মুহূর্তে শিল্পীদের যেটা প্রথম সমস্যা অনেকের কাছ থেকে শুনি, সেটা হচ্ছে ছবি থেকে আয়। সেই বিষয়টার কি অবস্থা? খুব খারাপ। আমরা যে ছবি থেকে আয় করি সাধারণত খুব পুয়ার, সেটা নিয়ে অ্যাকচুয়াল খুব একটা বেশি পাওয়া যায় না, যা দাম বলে তার অর্ধেকের থেকেও অর্ধেক করে দেয়। তাই আমাদের অবস্থা এদিক থেকে খুবই খারাপ। যারা নতুন শিল্পী আসছেন, একদম নবীন যারা, তাদের জন্য কিছু টিপস দিয়ে আপনার সাথে সাক্ষাৎকারটা শেষ করি। আমরা চেষ্টা করি যাতে আমাদের নতুন শিল্পীরা তারা বেশিরভাগ এইটা এদেশে উন্নতি করতে পারে, কেননা বাজারের যে অবস্থা খুব একটা ভালো নয়। তবুও তারা চেষ্টা করে যে একটু ভালো কিছু করে একটু উপায়টা ভালো করার। আমরা চেষ্টা করি তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার। আমাদের ফোরামের এই হচ্ছে এগিয়ে নিয়ে যাওয়া, তাদেরকে যারা নতুন আসছে, কলেজ থেকে পাশ করে বেরোচ্ছে, তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা চেষ্টা করি আমাদের ফোরাম থেকে। অনেক ধন্যবাদ স্যার। শিল্পীর টিকে থাকা, বাজারের অবস্থা খারাপ হওয়ার পরেও কাজ চালিয়ে যাওয়া এবং সেই সঙ্গে নবীনদের উৎসাহিত করা, সবটা মিলিয়ে কিন্তু বেশ সুন্দর একটা অনেকখানি কথা আমরা শুনলাম সরোজবাবুর কাছে। চলুন পরবর্তী শিল্পীর সাথে আমরা কথা বলি। আমাদের সঙ্গে আমরা পেয়েছি শিল্পী সমর ঘোষকে। ওনার কিছু অসাধারণ স্কাল্পচার আমরা এখানে দেখতে পাচ্ছি। তাই আমি আর কোনোভাবে কথা না বাড়িয়ে, অন্য কোনো প্রশ্ন না করে সরাসরি এখানেই যাব, কারণ প্রচণ্ড কৌতূহল লেগেছে আমার প্রথমেই দেখি। স্কাল্পচারগুলোর মেটেরিয়ালটা কি? ব্রোঞ্জ, সবগুলোই ব্রোঞ্জের। ব্রোঞ্জ থেকে মানে একটু যদি দর্শকদের বোঝান যে সবাই সচরাচর স্কাল্পচার দেখে যেগুলো মডেলিং বা এই যে ব্রোঞ্জ থেকে তৈরি করা এত সূক্ষ্ম কাজ, একটু গল্পটা কি? এইগুলো প্রথমে একটা ওয়াক্স দিয়ে মানে মোম দিয়ে তৈরি করা ফিগারটাকে করে সেটাকে মোল্ড করে তারপর ব্রোঞ্জ দিয়ে কাস্টিং করে এরকম করা হয়। আর এই জন্য প্রসেস আছে এত ভালো সলিড হবে, সেই জন্য ভেতরটা ফাঁপা রাখার জন্য ফাঁপা টাপা করে ওখানে আবার কাস্টিংয়ের সময় ওগুলো ভরাট করে তারপরে করতে হয়। সেগুলো টোটালটাই ব্রোঞ্জ দিয়ে করে। এই প্রথমে মোম দিয়ে করা হয়, আবার অনেক সময় মাটি দিয়েও করা হয়। যেমনি ডোগরা টোগরাগুলো যেগুলো করে সেগুলো ভেতরে মাটি থেকে যায়, আর আমাদের এগুলোতে মাটি থাকে না, মাটিগুলো বড় বার করে ফেলতে হয়। কিন্তু পুরোটা ভিতরে ফাঁপা। মানে এগুলো খুব লাইট ওয়েট হবে? হ্যাঁ, লাইট ওয়েট। বড় কাজে বেশি ওয়েট হয়, লাইট ওয়েট হয় যেহেতু ফাঁপা করা হয়, নাহলে সলিড করলে অনেক বেশি ওজন হবে। এই ধরনের কাজ শুরু করাটা কিভাবে? শুরু করা মানে আমাদের কলেজে পড়তাম তখন থেকেই করা হয়, দেখে টেকে ভালো লাগে, সেই জন্য এই লাইনটা নিয়ে করা আর কি। এগুলো করতে ভালো লাগে তাই এগুলো। আচ্ছা, এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলোর একটু গল্পটা শুনবো। এটা হচ্ছে ওই রাজস্থান ফাজস্থানের দিকে যেরকম বাজায়, এসরাজ বাজায়, সেইরকম একটা নিয়ে রাসে এসরাজ বাজাচ্ছে এরকম। এই কাজটা যেমনি একটা গাছের তলায় বসে একটা ছেলে বাঁশি বাজাচ্ছে, পাখি টাকি আছে সব দিয়ে একটা প্রাকৃতিক করে পাইপার বলে নাম দেওয়া হয়েছে এটার। আর এই কাজটা হচ্ছে ফ্যামিলি, এরা 4-5 জন মিলে সারাদিন কাজকর্ম করে ঘরে ফিরে আসছে আর কি।
এটাকে ঘরের টানে এরকম বাংলার অর্থ আর কি দেওয়া হচ্ছে। আর ওইটা হচ্ছে একটা কাজ করছে, এটা হচ্ছে ওই যারা ডেলি মজুরি কাজ করে তারা সব কাজ করতে করতে একটু ফাঁকা রেস্ট পেয়েছে, সেখানে দাঁড়িয়ে সব একসঙ্গে গল্প টল্প করছে, সেই জন্যে এটা এরকম আর কি, যে কাজের ফাঁকে আর কি একটু আড্ডা মেরে নেওয়া আর কি সেই। আচ্ছা, মানে সাধারণ জীবন থেকে প্রচণ্ডভাবে উদ্বুদ্ধ। এটা সেই ওইরকমই রেগুলার লাইফ যেরকম হয় সেরকম হিসাবে এটা করা। আচ্ছা, এই যে ছবি আঁকা বা স্কাল্পচার, এই হঠাৎ করে যে শিল্প শুরু করব, এই চিন্তাটা কি থেকে? এটা হঠাৎ করে হয় না, করতে করতে একটা আগ্রহ বাড়ে, তখন এই লাইনটা নিয়েই এগোতে হয়। যেমন একজন অঙ্ক টঙ্ক খুব ভালো পারছে, হয়তো সে ভাবলো আমি সায়েন্স নিয়ে পড়বো, অঙ্ক করবো, তাহলে সে অঙ্কর দিকে যায়। এটা করতে করতে ভালো লেগেছে একসময়, সেই জন্য এদিকটাই এসেছি। অনেক ধন্যবাদ সরোজবাবু। অসাধারণ কিছু স্কাল্পচার দেখলাম, সেই স্কাল্পচারগুলোর গল্প শুনলাম। আর এই স্কাল্পচার বলতে আমাদের প্রথমেই যেটা মনে আসে যে ক্লে মডেলিং বা এখন মোল্ডেড ক্লে যেটা উঠেছে বাজারে, তার বাইরে বেরিয়ে কিন্তু ধাতুর কাজ। শুধু তাই নয়, কাজ ভীষণ সূক্ষ্ম এবং হালকাই ধাতুর কাজ, খুব শক্ত কাজ। সেটাকে এত সহজভাবে শিল্পী ব্যাখ্যা করে গেলেন, সেটা চিন্তার বাইরে। চলুন, আমাদের সঙ্গে আরও শিল্পীরা রয়েছেন, তাদের সাথে একে একে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী চন্দন মণ্ডল। পেছনে তার কাজ আমরা অলরেডি দেখতে পাচ্ছি, মধুবনির ওপর অসাধারণ কিছু শিল্পকর্ম। চলুন চন্দনবাবুর সাথে সরাসরি কথা বলে নেব। নমস্কার স্যার, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, মধুবনির প্রতি ইন্টারেস্টটা কীভাবে? মধুবনির প্রতি ইন্টারেস্ট বলতে আমি চিরকাল একটু ফোক নিয়েই কাজ করি, বা আমার যেটা মেন সাবজেক্ট সেটা হচ্ছে প্রফেশনালি আমি পোর্ট্রেট করি, কিন্তু আমার যেটা নিজের জন্য যে ছবিগুলো আঁকি সেক্ষেত্রে আমি চেষ্টা করি যে একটু মাইথোলজি নিয়ে কাজ করা। এবার মধুবনিটা এমন একটা মিডিয়াম যেখানে মাইথোলজিটা খুব ভালো আসে, সেখানে মাইথোলজিটা খুব ভালো অ্যাপ্লাই করা যায়। যেমন এখানে আমি যে দুটো ছবি এঁকেছি, কৃষ্ণের একটা ঝুলন আর একটা রাসলীলার ওপর, তো এই যে ব্যাপারগুলো এছাড়াও আমার বাড়িতে বেশ কিছু কাজ আছে, যেটা রামায়ণের সিরিজের ওপর বা মহাভারতের সিরিজের ওপর বা কৃষ্ণের ওপর। তো এই মাইথোলজি নিয়েই আমি ছবিগুলো আঁকি, সেটা অ্যাক্রিলিক হোক বা এটা মিক্স মিডিয়া, আমি পেপারে ওয়াটার কালারে করেছি। তো আমি যে মিডিয়ামেই করি আমার সাবজেক্টটা মাইথোলজি থাকে। আর এর বাইরে আমি যেটা করি সেটা প্রফেশনালি পোর্ট্রেট, সেটা কমিশন ওয়ার্ক, সেগুলো করতে হয়। তা আমার এই ভালো লাগাটা থেকে আমি এবার চিন্তা করলাম যে মধুবনিটা নিয়ে এই সাবজেক্টের উপর ভালো কাজ করা যেতে পারে, মানে মাইথোলজিটাকে ভালো অ্যাপ্লাই করা যেতে পারে, এই জন্যই মধুবনি করা। তো এখানে যদি এই যে ছবি দুটো রয়েছে, সেই ছবিগুলোর গল্পটা একটু দর্শকদের বুঝিয়ে বলেন। দর্শকদের গল্প বলতে এখানে তো আপনারা বুঝতেই পারছেন যে শ্রীকৃষ্ণের ঝুলন যাত্রা, মানে রাধাকৃষ্ণ গাছে দোল খাচ্ছে এবং তার সঙ্গে ডেকোরেটিভ যা কিছু দরকার, গাছ ফুল পাতা, এগুলো আমি অ্যাপ্লাই করেছি নিজের মতো। আর এই ছবিটা হচ্ছে রাসলীলা, কৃষ্ণ রাধা মাঝে বসে আছে আর চারিদিকে সখীরা নৃত্য করছে। যমুনার তীর বোঝানোর জন্য মাছ, জল এগুলো দেওয়া হয়েছে, এটাই, এর বাইরে কিছু নেই, মানে খুবই সাধারণ, যাতে সাধারণ মানুষ বুঝতে পারে। আচ্ছা, এই ফোক আর্টের মধ্যে মধুবনি ছাড়া আর কোন কোন জনারগুলো আপনার বেশ পছন্দের? বার্লি খুব পছন্দের, তারপরে কালীঘাটের পট খুব পছন্দের, মানে ফোক আর্ট আমার সবই ভালো লাগে, তার মধ্যে মধুবনিটা সব থেকে বেশি ভালো লাগে। কিন্তু এর বাইরে বার্লির ওপর আমি ইতিপূর্বে দুর্গাপুজোর ডেকোরেশনের প্রচুর কাজ করেছি, তারপর পটের ওপর প্রচুর কাজ করেছি। তা মধুবনিটা আমার খুব ফেভারিট। আর এবং একসময় টেক্সটাইলে ছিলাম, টেক্সটাইল করতাম, তো সেই টেক্সটাইল পারপাসে মধুবনিটা সেখানেও খুব ভালো অ্যাপ্লাই করেছি, বা এখনও পর্যন্ত আমি টেক্সটাইলে মধুবনি অ্যাপ্লাই করি, যার ফলে এবারে আমার একটু ইচ্ছে হলো মধুবনি নিয়ে কাজ করি, এই আর কি। অনেক ধন্যবাদ স্যার। এই মধুবনি আর্টের গল্প সঙ্গে কিভাবে ফোক আর্ট নিয়ে এত ইন্টারেস্ট গ্রো, আর একসাথে একদিকে টেক্সটাইল, একদিকে ফোক আর্ট, আর একদিকে পোর্ট্রেট, তিনটেকে কিভাবে ম্যানেজ করার গল্প, সেটা বেশ ছোটো ছোটো করে আমরা শুনলাম। তবে সময় যেহেতু ধরা বাঁধা এবং আরও কয়েকজন শিল্পীদের সঙ্গে আমাদের কথা বলার আছে, তাই এবার একে একে পরবর্তী শিল্পীদের কাছে যাব।
আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী সুভাষ মল্লিক। নমস্কার সুভাষবাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব সেটা হচ্ছে যে আপনার কাজের মিডিয়ামটা একটু দর্শকদের বুঝিয়ে বলুন। আমার কাজ হচ্ছে অ্যাক্রিলিকের ওপর করেছি, ক্যানভাসের ওপর, আর গণেশের কাজ করেছি এটা। আচ্ছা, গণেশ কি ছবির বিষয় হিসেবে খুব প্রিয়? কারণ আপনার দুটো ছবি পরপর দেখছি গণেশ। না, এবারে গণেশ করছি, আমি গণেশও করি, নেচারের কাজ করি, অন্য ইয়েতে করি, আমি সিটিস্কেপে করি কলকাতার ওপরে। তো এবছর গণেশের কাজ করেছি। আচ্ছা, এই ছবি আঁকার শুরুটা কিভাবে হলো? ছবি আঁকা শুরু বলতে অনেক ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা ছিল সেটাকে বাস্তব করতে, মানে পরবর্তীকালে এটাকে নিয়ে অনেক লড়েছি আর কি, মানে প্র্যাকটিস। তারপর এই হুগলি আর্ট ফোরামে আসার পর আমাদের কাজের প্রতি একটা ভালোবাসা আরও বেড়েছে, কাজ করেই যাচ্ছি আমরা। আর্ট ফোরামের সাথে কাজের অভিজ্ঞতা কেমন? আমি আর্ট ফোরামে প্রথম যখন আমাদের হয়েছিল 2005-এ, তখনই আমি হয়তো সেইভাবে যুক্ত হতে পারিনি, পরবর্তীকালে এসেছিলাম। তা আমরা তো শুধু এই বছরে এখানে এক্সিবিশন নয়, আমাদের লোকাল যে এক্সিবিশন চুঁচুড়ায় করি, এবং তাছাড়া আমরা চুঁচুড়াতে প্রতি বছর চুঁচুড়া মাঠে 25শে ডিসেম্বর একটা মেলা করি, আর্ট ফেয়ার করি। আমরা সবাই এইভাবে চালাচ্ছি আর কি। তাছাড়া আদার্স অনেক কিছু আমরা অ্যাক্টিভিটিস আছে আর কি চুঁচুড়ার উপরে। বেশ, অনেক ভালো লাগলো, অনেক ধন্যবাদ স্যার। আমরা এতক্ষণ কথা বলছিলাম শিল্পী সুভাষ মল্লিকের সঙ্গে। আরও কয়েকজন শিল্পী আমাদের সাথে রয়েছেন, চলুন ওনাদের সাথে কথা বলবো, কারণ এপিসোডের সময় শেষ হয়ে চলেছে আর আপনাদের জন্য চমকও রয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী মিলন মালিক। তার কাজ আপনারা অলরেডি পেছনে দেখতেই পাচ্ছেন, বেশ অন্য ধাঁচের কাজ, একটু অন্য রকম শৈলীর কাজ। চলুন শিল্পীর থেকে সরাসরি এই বিষয়ে একটু জেনে নিই। নমস্কার মিলনবাবু, ওঙ্কার বাংলার পর্দায় আপনাকে স্বাগত। প্রথমেই যে প্রশ্নটা করব, যেটা এসে ঢুকেই আপনার কাজে যে জিনিসটা চোখে লাগলো, বেশ একটু অন্যরকম প্যাস্টেল কালারের ইউজ আর একটা অন্যরকম ধাঁচ, তো এই স্টাইলটা সম্পর্কে একটু যদি বলেন আমাদের। স্টাইল সেরকম আলাদা কিছু নয়, একটু অন্যরকমভাবে ধরা, একটু রং নিয়ে খেলা করা, একটু একঘেয়েমি কাটানো, বা একটু সবার থেকে আলাদা করে কিছু করার একটা চেষ্টা। খুব যে গভীর কিছু চিন্তা ভাবনা করেছি তা নয়, খুব সাধারণ, সেটা ছবি দেখলেই বোঝা যাবে। একটু জিওমেট্রিক ফর্মে, একটু রং, বিভিন্ন রকম রং দিয়ে, তো জাস্ট এইরকমই, এর বেশি কিছু নয়, খুব বিশেষ ভারী কিছু চিন্তাভাবনা আমি মধ্যে দিয়ে আমি যাইনি। আচ্ছা, কোনো ইন্সপিরেশন এই স্টাইল অ্যাডপ্ট করার পেছনে? ইন্সপিরেশন ঠিক নয়, অ্যাকচুয়ালি এই ধাঁচের পেন্টিংগুলোকে, যেটা বিদেশে পপ আর্ট বলে খুব খ্যাত, কিন্তু তার একটা নির্যাস আছে, সেটা দেখলে বোঝা যায় যে সেটা বিদেশি। কিন্তু সেই প্যাটার্নটাকে কাজে লাগিয়ে, যেখানে আমার ঘরানা বা আমাদের রকমভাবে একটা, যেরকম আপনি দেখতে পাচ্ছেন এখানে একটা রাজা, একটা রানী, এই যে ব্যাপারগুলো, তো সেটাকে সম্পূর্ণ নিজের মতো করে দেখানো, আলাদা কিছু না। মানে বিদেশি পপ আর্টের সাথে, মানে ওয়েস্টার্ন পপ আর্টের সাথে খানিকটা কি আমাদের যে লোকশিল্প, সেটা পটচিত্র হোক বা মধুবনী, সেটা একটু মিশে গেছে, তাই তো? হ্যাঁ, কিছুটা বলতে পারেন। আচ্ছা, এই যে অন্যরকমভাবে নিজের কাজ করা, সেটা একটু শুনলাম গল্প আমরা ছোট করে। তো এই ছবি আঁকাটা শুরু কিভাবে হয়েছিল, আর সেখান থেকে আজকে নিজের মতো করে কাজ, রাস্তাটা কেমন? ছবি আঁকাটার শুরু আর 5টা যেরকম হয়, আর 5টা ছেলেমেয়ের, আমারও সেইভাবেই হয়েছে। তো একটা সময়ের পর উপলব্ধি করতে থাকি যে এটা বেটার, এটা নিয়ে কিছু করতে পারবো, আর অন্য কিছুতে হয়তো বিশেষ কিছু করতে পারবো না। তো সেই থেকেই ছবি আঁকাটা শুরু, আস্তে আস্তে নেশাটা পেশায় পরিণত হওয়া, তারপর আস্তে আস্তে দীর্ঘ 2010 সাল থেকে একজন শিল্পী হিসাবে পথ চলা শুরু, আর আজকে খুব সংক্ষিপ্ত যেটুকু যা করতে পেরেছি, এবার ভবিষ্যতে। আচ্ছা, এত বছর ধরে শিল্পের সাথে যুক্ত, আর শিল্পকেই পুরোপুরি আপনার পেশা হিসাবে নিয়ে নেওয়া, এই জায়গাটা থেকে না একটা প্রশ্ন করতে ভীষণ ইচ্ছা করছে, যেটা অনেক শিল্পীদের কাছে বা অনেক শিল্পমনস্ক মানুষের কাছেও বিষয়টা শুনি। সেটা হচ্ছে, এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলে ছবির বাজারটা কীরকম? দেখুন, ছবির বাজার খুব অনেস্টলি বললে ভালো কিছু নয়। এখন সোশ্যাল মিডিয়ার একটা ব্যাপার, সেখানে ইন্টারনেট বলুন বা বিভিন্ন রকম অনলাইন যে সমস্ত প্ল্যাটফর্মগুলো আছে, সেইগুলোর প্রতি আমাদের খুব বেশি নির্ভর হতে হচ্ছে। এখন ওই সময়টা নেই, বা ওই বিশাল একটা আয়োজন করে মানুষকে ডেকে এনে দেখালাম
যে আমরা ছবি আঁকছি বা কিছু করছি। তো নিজের ছবিটাকে বাণিজ্যিক একটা সাফল্যের দিকে নিয়ে যেতে গেলে আমাদের খুব বেশি এখন ওই জগৎটার দিকে ঝুঁকতে হচ্ছে, যেটা অনলাইন গ্যালারি বলুন বা অনলাইন বিজনেস, এই সমস্ত দিকে। আচ্ছা, তো এক্ষুনি অনলাইন মিডিয়ামের কথাটা আমরা শুনলাম, তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন যাচ্ছে মনে, আপনাদের ফোরাম বেশ উঠতি শিল্পীদের নিয়েও তো কাজ করে, তো অনলাইনে আপনাদের নতুন কিছু প্ল্যান বা ইতিমধ্যে কিছু কাজ কীরকম রয়েছে? অনলাইন আমাদের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, তো সেই ওয়েবসাইটের মধ্যে আমাদের সমস্ত শিল্পীদের কাজ, তাদের চিত্র, ভাস্কর্য বা আরও যে সমস্ত, তো সেগুলো তো অবশ্যই দেখা যাবে আমাদের সেই অফিসিয়াল যে এটা। আর ভবিষ্যতে আরও চিন্তাভাবনা আমাদের করতে হবে যে আমরা যদি ওইভাবে পৌঁছাতে পারি মানুষের কাছে, কারণ মানুষের হাতে সময় খুব কমে আসছে। তো সেই জায়গা থেকে খুব সংক্ষেপে ঘরে বসে মানুষ খুব সহজে যদি আমাদের দেখতে পায় বা আমাদের কাজগুলোকে দেখতে পায়, তো সেটা নিয়ে ভবিষ্যতে চিন্তাভাবনা করা যেতেই পারে, হয়তো করবও আমরা ভবিষ্যতে। অনেক ধন্যবাদ মিলনবাবু। বেশ অন্য ধাঁচের কাজের পাশাপাশি কিন্তু শিল্প জগতের যে একটুখানি বদল, তার সাথে আমাদের এই যে নিউ নর্মাল, বিশেষ করে কোভিড-19-এর পর থেকে যে নিউ নর্মালকে আমরা প্রচণ্ডভাবে আমাদের জীবনের সাথে জড়িয়ে ফেলেছি, শিল্প জগতে তার এসেন্স মিশে যাওয়ার গল্পটাও অনেকখানি শুনলাম। আমরা এপিসোডের একেবারে শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আমাদের সঙ্গে আরও একজন শিল্পী রয়েছেন, চলুন তার সাথে কথা বলে নিই। আমরা আমাদের সঙ্গে পেয়েছি শিল্পী রমা আচার্য বাসুকে, চলুন তার সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, প্রথমেই যে প্রশ্নটা করব, আপনার কাজগুলো বেশ অন্যরকম চোখে ঠেকছে, তো এই শিল্প শৈলীটা নিয়ে যদি একটু দর্শকদের বুঝিয়ে বলেন। প্রথমে বলি এটা অ্যাবস্ট্রাক্ট আর্ট। অ্যাবস্ট্রাক্টগুলোতে কিছু হয় না, আমি আমার মানে কল্পনা চোখ দিয়ে আমি প্রকৃতিকেই দেখছি, প্রকৃতিকে আমি যেভাবে ভাবছি সেভাবে আমার ক্যানভাসে ফুটিয়ে তুলছি, এর বাইরে আর কিছু নয়। এবার দর্শক এটাকে যা ভাববে তাই, আমি আমার মতো এঁকেছি, এবার দর্শক এটাকে কী মনে করবে সে তার মতো দেখবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় মানে ইয়ে। আচ্ছা, মিডিয়াম হিসেবে কোনটা সবচেয়ে পছন্দ? ক্যানভাস। না, আমি অয়েলটাই বেশি পছন্দ করি, কিন্তু অয়েলটা করার মানে এখন অনেক টাফ ব্যাপার হয়ে গেছে, আর এখন যেহেতু অ্যাক্রিলিক মাধ্যমটা বেশি চলছে, ওই জন্য আমি অ্যাক্রিলিকেই কাজ করছি। অ্যাক্রিলিককে অয়েলের মতো করে মানে অ্যাক্রিলিক এমন একটা মিডিয়াম আপনি যে কোনোভাবে ইউজ করতে পারবেন, যার জন্য আমরা অ্যাক্রিলিকটা এখন বেশি পছন্দ করছি। ফোরামের সাথে কাজ কতদিন? ফোরামের জন্মলগ্ন থেকে। অভিজ্ঞতা কেমন? ভালো ভালো, আমরা চলছি এত বছর ধরে, মোটামুটি 28 জন শিল্পী, অনেক বছর হয়ে গেল এর সঙ্গে যুক্ত, সুখে দুঃখে সব একসঙ্গে আছি, ভালোই আছি। তো এই 28 জন শিল্পীর সংসার এবং সেখান থেকে উঠে এসে এক্সিবিশন করা, পুরোটা ম্যানেজ করার ব্যাপারটা কীভাবে হয়? ম্যানেজ করা বলতে এই মধ্যে আমাদের আরও ছিল, হয়তো অনেকে মারা গেছেন, অনেকে হয়তো মানে পারেনি আর থাকতে, এরকম আছে। কিন্তু মোটামুটি যেহেতু লোকালে আমরা আছি সবাই, যেহেতু আমাদের হুগলি চিনসুরাকে বেস করে এটা মিউনিসিপ্যালিটিতে, ভালোই চলছে, আমাদের কোনো অসুবিধা হয় না। মনোমালিন্য তো সব জায়গায় হবে, সেটা থাকবেই, না হলে কি বাড়িতে একসঙ্গে থাকলেও আমরা ঝগড়াঝাটি হয়, তো সেটা এখানে হবেই। তো ভালোই আছি, সব ভালো চলছে, এত বছরের অভিজ্ঞতা। এরপর এখানে এসেছি, আমার সেইটা সবচেয়ে বড় ইয়ে কারণ আমরা একটা দলের সঙ্গে যুক্ত হতে পেরেছি, আজকে দলে আছি বলে। কারণ সোলো এক্সিবিশন করা কস্টলি আজকালকার দিনে, যা মানে ইয়ে, কিন্তু আমরা গ্রুপে অনেক সাবলীল, আমরা এখানে কেন বোম্বে, দিল্লি সব জায়গাতেই করেছি গ্রুপ বেসিসে, ভালোই আছি আমরা, সংসারটা আমাদের ভালোই। অনেক ধন্যবাদ ম্যাডাম। অনেকখানি আমরা গল্প শুনলাম, অ্যাবস্ট্রাক্টের কাজ দেখলাম, আর তার সঙ্গে কিন্তু ফোরামের যে একটু খুঁটিনাটির গল্প সেটাও আমরা শুনলাম। আলাদা আলাদা ধরনের কাজ, আলাদা আলাদা শিল্পীর শিল্পশৈলী, আলাদা আলাদা চিন্তাভাবনা, অনেক রকম বিচিত্রতা যেন মিশে গেছে এই প্রদর্শনীতে। এই আর্ট ফোরামে যে শুধু নানা বয়সের শিল্পীরা রয়েছেন তা নয়, তাদের প্রত্যেকের চিন্তাভাবনা, প্রত্যেকের কাজের ধরন, এমনকি প্রত্যেকের রঙের সিলেকশন থেকে মিডিয়াম, সব কিছু একেবারে আলাদা। বেশ বিচিত্র এই এক্সিবিশনটা আজকে আপনাদের সবার সামনে তুলে ধরতে পেরে আমাদেরও সত্যিই খুব ভালো লাগছে। আজকের মতো আমাদের এই এপিসোড এই পর্যন্তই। সবাই দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।